সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 সেন্স অফ সেলফ, এখান থেকে লিসন 1 মিস্টার মতি গল্পের বাকি অংশ। এর পূর্বের ভিডিওতে আমি এই যে টেক্সটটি রয়েছে, টেক্সটটি অর্থ সহ পড়েছিলাম এবং এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং ও ফ্রেজ তোমাদেরকে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই গল্পের বাকি অংশ, অর্থাৎ এখানে যে বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যেমন এখানে প্রশ্ন রয়েছে, তারপরে এখানে একটি বি নাম্বারে লিস্ট করতে বলেছে এবং সি নাম্বারে কিছু বৈশিষ্ট্য আইডেন্টিফাই করতে বলেছে এবং ডি নাম্বারে একটা ডিবেটের আয়োজন করতে বলেছে। তো এই বাকি অ্যাক্টিভিটিগুলো আজকের এই ভিডিওতে আমি সম্পন্ন করব। তো বুঝতেই পারছো ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তোমরা যারা প্রথম ভিডিওটি দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং প্লেলিস্ট করা থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে প্রথম ভিডিওটি আগে দেখে নেবে, নয়তো এই ভিডিও তেমন কিছু বুঝবে না। তো দেখো এখানে প্রথমেই এ নাম্বারে কিছু প্রশ্ন করেছে। এখানে বলেছে হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি, অর্থাৎ এই গল্পে যে মিস্টার মতি একটি মোরগ, সেই মোরগকে কেন মিস্টার মতি ডাকা হতো। ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রোস্টার, লেখক কি তার পুত্রকে মুরগির সাথে তুলনা করেছে বা মোরগের সাথে তুলনা করেছে। হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো, এবং এই কাজটা করার কারণ কি। এরপর 3 নম্বর দেখো, হোয়াই ইজ দ্য স্টোরি আ বাংলাদেশি স্টোরি, এই গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প। হুইচ ওয়ার ইজ রেফার টু দ্য স্টোরি, এবং এই গল্পে কোন যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে। ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ, তুমি কি জানো মোরগ যুদ্ধ কি। এরপর দেখো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ, এবং এই গল্পে মা ও তার ছেলের সম্পর্ক কি বলে তুমি মনে করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 5টি প্রশ্নের আনসার আমরা একটু দেখে নেই। দেখো প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি, এই মোরগকে কেন মিস্টার মতি বলা হয়। দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ফ্যামিলি, এই মোরগকে মিস্টার মতি বলা হয় কারণ হচ্ছে সে এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ। অ্যান্ড ইজ ভেরি ক্লোজ টু আমিন, এবং আমিনের খুব প্রিয়। ইট ইজ নট জাস্ট আ রোস্টার বাট সিম্বলাইজেস হিজ কারেজ, ফাইটিং স্পিরিট অ্যান্ড চাইল্ডহুড অ্যাটাচমেন্ট, এটা শুধু একটা মুরগি নয়, বরঞ্চ এটা প্রতীকীভাবে তার সাহস, তার লড়াইয়ের নেশা এবং তার শৈশবের সাথে জড়িত। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন করেছে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রোস্টার, এই লেখক কি তার পুত্রের সাথে মোরগের তুলনা করেছে। হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো, এবং এমনটি করার কারণ কি। ইয়েস দ্য রাইটার্স কম্পেয়ার্স আমিন টু রোস্টার মতি, লেখক এইখানে তার পুত্র যে আমিন রয়েছে সেই আমিনকে মোরগের সাথে তুলনা করেছে। জাস্ট অ্যাজ আমিন লাভস ফাইটিং, মতি ইজ অলসো এগ্রেসিভ অ্যান্ড এনজয় কক ফাইটিং, যেমন করে আমিন এই যে লড়াই পছন্দ করে, ঠিক একইভাবে মিস্টার মতি অর্থাৎ এই যে মোরগটি সেটিও কিন্তু খুব অ্যাগ্রেসিভ এবং আক্রমণাত্মক। অ্যান্ড এনজয় কক ফাইটিং, এবং সেও মোরগ যুদ্ধে অংশগ্রহণ করে। আমিন লাইক হিজ ফাদার ইজ স্টাবন অ্যান্ড ডিটারমাইন্ড, আমিন তার বাবার মতোই একঘেয়ে এবং দৃঢ়কল্প। অ্যান্ড মতি অলসো হ্যাজ এ স্ট্রং ফাইটিং স্পিরিট, এবং মতিরও রয়েছে খুব শক্তিশালী লড়াইয়ের নেশা। এরপর দেখো 3 নম্বরে হোয়াই ইজ দ্য স্টোরি আ বাংলাদেশি স্টোরি, এই গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প। হুইচ ওয়ার ইজ রেফার টু ইন দ্য স্টোরি, এই গল্পে কোন যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে। দ্য স্টোরি ইজ আ বাংলাদেশি স্টোরি বিকজ ইট রিফ্লেক্টস দ্য রুরাল লাইফ অফ বাংলাদেশ, এটি একটি বাংলাদেশি গল্প কারণ হচ্ছে এই গল্পে বাংলাদেশের যে গ্রাম্য রীতিনীতি সেটাই প্রতিফলিত হয়। অ্যান্ড হাইলাইটস দ্য ইফেক্টস অফ ওয়ার, এবং যুদ্ধের প্রভাবও এখানে উল্লেখ করা হয়েছে। দ্য 1971 লিবারেশন ওয়ার ইজ রেফার টু ইন দ্য স্টোরি হোয়েন আমিন ডিসাইডস টু লিভ হোম ফর ট্রেনিং, এবং এই গল্প 1971 সালে মুক্তিযুদ্ধের উল্লেখ করা হয়েছে যখন আমিন প্রশিক্ষণ নেওয়ার জন্য ঘর ছাড়তে চেয়েছিল। এরপর দেখো 4 নম্বর, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ, তুমি কি জানো কক ফাইটিং কি। ইয়েস কক ফাইটিং ইজ আ ট্রেডিশনাল স্পোর্ট হোয়ার টু রোস্টার আর মেড টু ফাইট ইচ আদার, কক ফাইটিং হচ্ছে একটি ঐতিহ্যবাহী গ্রাম্য খেলা যেখানে দুটি মোরগ লড়াই করে। হোয়াইল ইট ইজ ইলিগ্যাল ইন মেনি কান্ট্রিজ, ইট ইজ স্টিল প্র্যাকটিসড ইন সাম রুরাল এরিয়াস ফর এন্টারটেনমেন্ট অ্যান্ড গ্যাম্বলিং, যদিও এটা অনেক দেশেই নিষিদ্ধ, কিন্তু তারপরও কিছু কিছু দেশের গ্রাম্য এলাকায় এটা এখনও বিনোদন এবং জুয়া খেলার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ কিছু কিছু
কান্ট্রি আছে যেখানে এটা শুধুমাত্র বিনোদনের জন্য ব্যবহার করা হয়, এবং কিছু কিছু কান্ট্রিতে দেখবা যে এর মাধ্যমে জুয়া খেলা হয়, অর্থাৎ দুইটা পক্ষ থাকে এবং যার মোড়ক জিতবে সে আসলে জুয়ায় জিতে যাবে, এরকম একটা খেলার আয়োজন করা হয়। এরপর দেখো 5 নাম্বার, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ? দ্য মাদার সান রিলেশনশিপ ইজ ফুল অফ ডিপ লাভ অ্যান্ড স্যাক্রিফাইস। মা এবং সন্তানের সম্পর্ক হচ্ছে এখানে গভীর ভালোবাসা এবং আত্মত্যাগের। সোনাভান লাভস আমিন ডিয়ারলি অ্যান্ড অলওয়েজ ওয়ান্টস টু প্রোটেক্ট হিম। সোনাভান তার সন্তান আমিনকে খুব ভালোবাসে এবং সে সবসময় তাকে রক্ষা করতে চায়। হার লোনলিনেস অ্যান্ড সরো বিকাম এভিডেন্ট হোয়েন আমিন লিভস ফর ওয়ার অ্যান্ড মতি ডাইস। অর্থাৎ তার যে একাকিত্ব এবং দুঃখ এটা স্পষ্ট হয় যখন আমিন ঘর ছাড়ে এবং মতি মারা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, 5টি প্রশ্নের আনসার আমরা দেখলাম, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো এরপরে বি নাম্বার রয়েছে, মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশন। অর্থাৎ এখান থেকে কিছু শব্দ বাছাই করতে বলেছে যার একটা সাংস্কৃতিক সংযোগ রয়েছে। মেক ইউজ অফ দেম ইন আ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস। এবং সেই শব্দগুলোকে একটা কনভারসেশনে ব্যবহার করতে বলেছে। তো এই আনসারটা আমরা একটু পরেই দেখে নেব। এরপরে দেখো সি নাম্বার বলেছে, ইন ইউর কালচার সন্স আর বিলিভ টু ফলো দেয়ার ফাদার্স ওয়েস অ্যান্ড ডটার্স আর ফাউন্ড সিমিলার উইথ দেয়ার মাদার্স। অর্থাৎ আমাদের সংস্কৃতিতে একটা বিশ্বাস আছে, সেটা হচ্ছে যে ছেলেরা তার বাবার বৈশিষ্ট্য পায় এবং মেয়েরা সাধারণত তার মায়ের মতো হয়। ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিভ ইন দ্য স্টোরি? তুমি কি এই গল্পে এরকম কোনো বিশ্বাস দেখো? ডিসকাস ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ব্রিং এক্সাম্পল ফ্রম ইউর ওন লাইফ। এটা তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করো এবং তোমার নিজের জীবন থেকে উদাহরণ দাও। ইফ ইউ আর কম্পেয়ার্ড উইথ ইউর ফাদার আর মাদার, যদি তুমি তোমার বাবা অথবা মায়ের সাথে নিজেকে তুলনা করো। এরপর দেখো ডি নাম্বার বলেছে, অ্যারেঞ্জ আ ডিবেট অন দ্য মোশনস। অর্থাৎ নিচে এই যে একটা বিষয় দেওয়া আছে, এই বিষয়ের উপরে একটি বিতর্কের আয়োজন করো। সেই বিতর্কের বিষয় হচ্ছে ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস। অর্থাৎ মানুষ তার কর্মে, মানুষকে চেনা যায় তার কর্মের মধ্যে, তাকে দেখতে কেমন তার উপরে নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই 3টি প্রশ্ন অর্থাৎ বি, সি এবং ডি, এই 3টি প্রশ্নের উত্তর একটু দেখে নেই। দেখো আমাদের বি নাম্বারের আনসার, ওয়ার্ডস উইথ কালচারাল সিগনিফিক্যান্স। হাট, হাট হচ্ছে মার্কেট ডে বা যেটাকে বলা হয় হাট বার। এরপর হচ্ছে লুঙ্গি, ট্রেডিশনাল অ্যাটায়ার মানে ঐতিহ্যবাহী পোশাক। পান সুপারি, বিটেল নাট, পার্ট অফ কালচার। এবং পান সুপারি এটা হচ্ছে কি আমাদের সংস্কৃতির একটা অংশ। নৌকাবাইজ, বোট রেসিং, ট্রেডিশনাল স্পোর্ট, এটা ঐতিহ্যবাহী খেলা। এরপর কক ফাইটিং, রুরাল এন্টারটেনমেন্ট। হারিকেন ল্যাম্প, ভিলেজ লাইটেনিং। মাড অ্যান্ড ক্লে, সিম্বল অফ রুরাল লাইফ। তো এইগুলোই ছিল আমাদের কিছু কালচারাল সিগনিফিক্যান্স, এই ওয়ার্ডগুলো যেগুলো আমরা টেক্সট থেকে বাছাই করেছি। এরপর দেখো এখান থেকে এই শব্দগুলো ব্যবহার করে আমাদের একটি কনভারসেশন তৈরি করতে বলেছিল। তো সেটা হচ্ছে দেখো এখানে রফিক এবং সজীব দুটি কাল্পনিক নাম ব্যবহার করেছে। রফিক বলতেছে, ডাজ ইউর ফাদার স্টিল গো টু দ্য হাট টু সেল পান সুপারি বাই ওয়ারিং লুঙ্গি? তোমার বাবা কি এখনো বাজারে লুঙ্গি পরে পান সুপারি বিক্রি করতে যায়? তো দেখো এখানে আমাদের এই যে শব্দগুলো ছিল আমরা বাছাই করেছি কালচারাল ওয়ার্ডগুলো, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি। এখানে আমাদের এই যে দেখো হাট রয়েছে, তারপরে পান সুপারি রয়েছে এবং লুঙ্গি রয়েছে। সজীব বলছে, ইয়েস হি গোস এভরি হাট ডে। হ্যাঁ, সে প্রতিদিন হাট বারে বিক্রি করতে যায়। হি রিটার্নস ইন দ্য ইভিনিং উইথ দ্য হারিকেন ল্যাম্প লিড। এবং সে প্রতিদিন সন্ধ্যায় সে বাজার থেকে ফিরে আসে হারিকেন ল্যাম্পের আলোতে। অর্থাৎ গ্রাম অঞ্চলে তো আর আমাদের মতো এরকম বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি নেই, সেখানে তারা এই হারিকেন ল্যাম্পের উপরই কিন্তু নির্ভর করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দগুলোকে ব্যবহার করে আমরা ছোট একটা কনভারসেশন দেখে নিলাম। এরপরে সি নাম্বার বলেছিল দেখো কালচারাল বিলিফস অ্যান্ড ফ্যামিলি ট্রেডস। এর আনসারটা হচ্ছে, ইন বাংলাদেশ সোসাইটি সন্স আর বিলিভ টু ইনহেরিট দেয়ার ফাদার্স ট্রেড। অর্থাৎ বাংলাদেশের সমাজ এটা বিশ্বাস করা হয় যে ছেলেরা তার বাবার বৈশিষ্ট্য পায়, হোয়াইল ডটার্স আর থট টু রিজেম্বল দেয়ার মাদার্স। এবং এটা ভাবা হয় যে মেয়েরা তাদের মায়ের বৈশিষ্ট্য পায়। ইন দ্য স্টোরি আমিন ইজ জাস্ট লাইক হিজ ফাদার। আমিন তার বাবার মতো স্টাবন, ব্রেভ অ্যান্ড ফন্ড অফ ফাইটিং। অর্থাৎ তার বাবা যেমন ছিল একঘেয়েমি, আমিনও তেমন একঘেয়ে, তারপরে সাহসী এবং সে লড়াই বা যুদ্ধ পছন্দ করে। হি লাভস বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। সে এই যে ষাঁড়ের লড়াই, তারপরে মোরগ যুদ্ধ এবং নৌকাবাইজ পছন্দ করে। জাস্ট লাইক হিজ ফাদার ডিড। এবং
যেটা তার বাবাও করতো। এরপর দেখো তোমাকে পার্সোনাল লাইফ থেকে এক্সাম্পল দিতে বলেছিল, তো সেটা হচ্ছে পার্সোনাল এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ এ সিমিলার এক্সপিরিয়েন্স, মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড আই হ্যাভ অলসো ডেভেলপড অ্যান ইন্টারেস্ট ইন টিচিং। বলছে আমি ঠিক একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, আমার বাবা একজন শিক্ষক এবং আমারও শিক্ষকতার প্রতি একটা ইন্টারেস্ট রয়েছে। মেনি পিপল সে, অনেক মানুষ বলে, আই হ্যাভ হিজ পেশেন্স অ্যান্ড অর্গানাইজেশনাল স্কিলস, অর্থাৎ আমার ধৈর্য রয়েছে আমার বাবার মতোই এবং তার মতোই সাংগঠনিক দক্ষতা আমার রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, সি নাম্বার আনসারটা আমরা দেখে নিলাম। এরপরে ডি নাম্বার আমাদেরকে একটি ডিবেট তৈরি করতে বলেছিল এবং ডিবেটের বিষয়টা ছিল ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস, আর্গুমেন্ট ইন ফেভার, অর্থাৎ এর পক্ষে তর্ক। আ পারসন ইজ রিকগনাইজড ফর দেয়ার অ্যাকশনস অ্যান্ড অ্যাচিভমেন্টস, একজন মানুষের পরিচয় হচ্ছে তার কর্মে এবং তার অর্জনে, নট দেয়ার অ্যাপিয়ারেন্স, তাদের বাহ্যিক অবয়বে নয়, অর্থাৎ তাকে দেখতে কেমন হবে এটার উপরে নির্ভর করে না। গ্রেট সায়েন্টিস্ট, লিডার্স অ্যান্ড আর্টিস্ট আর রিমেম্বার্ড ফর দেয়ার কন্ট্রিবিউশনস, অর্থাৎ যারা বিজ্ঞানী রয়েছে, বড় বড় বিজ্ঞানী, তারপরে নেতা এবং শিল্পীরা রয়েছে, তাদেরকে মানুষ স্মরণ করে তাদের অবদানের জন্য, নট দেয়ার লুকস, অর্থাৎ তাদের অবয়বের জন্য না, তাদের চেহারার জন্য না, তারা দেখতে কেমন ছিল তার উপরে ডিপেন্ড করে কিন্তু মানুষ তাদেরকে স্মরণ করছে না, বরঞ্চ তাদের অবদানের জন্য তাদেরকে স্মরণ করছে। দ্য ফ্রিডম ফাইটার্স আর নট জাস্ট বাই দেয়ার বিউটি, আমাদের যে মুক্তিযোদ্ধারা রয়েছে তাদেরকে কিন্তু এই যে তাদের চেহারা দেখে বিচার করা হয় না, বাট দেয়ার কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস, কিন্তু তাদেরকে বিচার করা হয় তাদের সাহস এবং তাদের আত্মত্যাগ দিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ডিবেটের এটা ছিল আমাদের পক্ষে যুক্তি, এখন আমরা বিপক্ষে কি যুক্তি দেবো দেখো। কিছু কিছু ক্ষেত্রে একজন ব্যক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায় তিনি দেখতে কিরকম তার উপর নির্ভর করে। সাম প্রফেশনস, কিছু কিছু পেশা রয়েছে সাচ অ্যাজ অ্যাক্টিং, যেমন অভিনয়, তারপরে মডেলিং অ্যান্ড পাবলিক রিলেশনস, এই যে কিছু প্রফেশন রয়েছে এগুলোতে কি প্যাট্রোনাইজেস লুকস, অর্থাৎ এখানে বিচার করা হয় একজন মানুষের বাহ্যিক দিক, অর্থাৎ তাকে দেখতে কেমন লাগবে সেটার উপরে। এরপর দেখো, সোসাইটি অফেন জাজেস পিপল বেসড অন দেয়ার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এই সমাজ মাঝে মাঝে মানুষকে বিচার করে তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে সে দেখতে কেমন সেটার উপরে। মেকিং ইট অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এবং এর ফলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।